শুরুতেই আমরা এই গল্পের মেন লিডকে দেখতে পাই, যার নাম লিনহান। লিনহান চলে এসেছে একটা অফিস পার্টিতে, আর এখানে লিনহানকে দেখে সবাই ক্রাশ খেয়ে যায়। কারণ লিনহানের আছে অনেক ট্যালেন্ট, ও 5টা ভাষায় কথা বলতে জানে, লম্বা, হ্যান্ডসাম আর খুব গুড লুকিং। তবে এটা শুনে সবাই অবাক হয়ে যায় যে লিনহান সামান্যই এই অফিসের বসের সেক্রেটারি। এরপর আমাদের গল্পের ফিমেল লিডকে দেখা যায়, যার নাম মেইলি। মেইলি এই অফিস পার্টিতেই এসেছে, আর ঠিক সেই সময় একজন সাউথ কোরিয়ান বিজনেসম্যান আসে মেইলির সঙ্গে কথা বলতে। কিন্তু মেইলি কোরিয়ান ভাষা জানে না বলে কিছু উত্তর দিতে পারে না। ঠিক সেই সময় ওখানে লিনহান চলে আসে, আর কোরিয়ান ভাষায় ওই বিজনেসম্যানের সাথে খুব ভালোভাবে কথা বলে। তাতে করে সেই বিজনেসম্যান অনেক ইমপ্রেসড হয়ে যায়। এই লিনহান হচ্ছে মেইলির সেক্রেটারি, আর সবসময় লিনহানকে মেইলির খুবই পছন্দ হয়। মেইলি যখন যখন যে সমস্যায় পড়েছে, লিনহান ঠিক সেই সময় মেইলিকে উদ্ধার করেছে। মেইলির কাছে লিনহান হচ্ছে পৃথিবীর সব থেকে বেস্ট সেক্রেটারি। মেইলির অফিসে যা যা কাজ থাকে সেই সব কিছুই ও লিনহানকে দিয়ে করায়, আর লিনহান সে খুব ভালোভাবে প্রত্যেকটা জিনিস ম্যানেজ করতে পারে। শুধু তাই নয়, প্রত্যেকটা কাজ সময় মতো এবং পারফেক্টভাবেও লিনহান করে, আর সেই জন্য লিনহানকে মেইলি অনেক বেশি পছন্দ করে। এমনই একদিন মিটিংয়ে লিনহান যখন খুব সুন্দর প্রজেক্ট প্রেজেন্টেশন দেয়, তখন ওর দিকে অবাক হয়ে মেইলি তাকিয়েই থাকে, কারণ লিনহানের মধ্যে সমস্ত ধরনের ট্যালেন্ট আছে। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় 3 বছর আগেকার ঘটনা, যখন লিনহান মেইলির অফিসে এসেছিল ইন্টারভিউ দিতে। মেইলি দেখে খুব অবাক হয়ে যায় যে লিনহান টপ ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করেছে, 5টা ভাষায় কথা বলতে জানে। মেইলি তখন সব থেকে কঠিন একটা প্রশ্ন লিনহানকে জিজ্ঞাসা করে, আর লিনহান খুব স্মার্টনেসের সাথে সেই উত্তরটাও দিয়ে দেয়। এটা দেখে মেইলি একদম অবাক হয়ে যায়, আর সেদিনই লিনহানের মতো এত ট্যালেন্টেড একটা ছেলেকে নিজের সেক্রেটারি বানিয়ে নেয়। মেইলি তখন প্রথম দিন লিনহানকে দেখার এই কথাগুলোই ভাবছিল। লিনহান এত সুন্দর করে প্রেজেন্টেশন দেয়, সেই জন্য অন্য যে বিজনেস টিমটা ছিল তারা ডিল ফাইনাল করে। তাতে খুবই খুশি হয়ে যায় মেইলি। এই খুশিতে অফিস থেকে একটা পার্টি রাখা হয়, আর সেখানে মেইলি লিনহান দুজন মিলে ডান্স করতে থাকে। মেইলি বলে, গত 3 বছর ধরে তুমি আমার পাশে আছো বলে আমার কোনো সমস্যাই হয় না, প্রত্যেকটা কাজ আমার ভীষণ সহজ মনে হয়। লিনহান বলে, কিন্তু আমার মনে হয় এবার আপনাকে একটা নতুন সেক্রেটারি খুঁজতে হবে। মেইলি অবাক হয়ে বলে, কি বললে তুমি? পার্টি থেকে ওরা দুজন যখন ফেরে, তখন মেইলি বলে, তুমি নিশ্চয়ই আমার সঙ্গে মজা করছো, তাই না? লিনহান বলে, সরি, কিন্তু আমি কোনো মজা করছি না। মেইলি বলে, আমি কি জানতে পারি কারণটা কি? লিনহান বলে, আমার কিছু পার্সোনাল কারণ আছে, আর তাই আমার নিজের জন্য একটু সময় লাগবে। তবে আপনি চিন্তা করবেন না, আপনার জন্য নতুন সেক্রেটারি না খুঁজে আমি রিজাইন করব না। মেইলি বলে, কি পার্সোনাল কারণ তোমার? লিনহান বলে, আমার গার্লফ্রেন্ড বিদেশ থেকে পড়াশোনা শেষ করে আসছে, আর আমরা এবার বিয়ে করব। এটা শুনে মেইলি অবাক হয়ে যায়। সেদিন রাত হয়ে গেলে মেইলি কিছুতেই ঘুমাতে পারে না, কারণ মেইলি মেনেই নিতে পারছে না লিনহানকে ছাড়াও চলবে কি করে। অন্যদিকে লিনহানকে দেখা যায় ও এয়ারপোর্টে চলে এসেছে ওর গার্লফ্রেন্ডকে নেওয়ার জন্য, কারণ আজকেই ওর গার্লফ্রেন্ড বিদেশ থেকে ফিরছে। অন্যদিকে মেইলি ঘুমাতে না পেরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে লিনহান কোথায় সেটা জানার জন্য, আর ও ওর বেস্ট ফ্রেন্ডকে ফোন করেছে। কিন্তু এত রাতে ফোন করার জন্য ওর বেস্ট ফ্রেন্ড তো ভীষণই রেগে যায়। মেইলি নিজেও ঘুমাতে পারছে না, ওর বেস্ট ফ্রেন্ডকেও ঘুমাতে দিচ্ছে না, সেই জন্য ওর বেস্ট ফ্রেন্ড ফোনটার আগে রেখেই দেয়। লিনহান রাস্তায় অপেক্ষা করছে ওর গার্লফ্রেন্ডের আসার জন্য, আর ঠিক সেই জায়গাতেই মেইলি চলে আসে। আর মেইলি যখন রাস্তায় লিনহানকে দেখতে পায় খুব অবাক হয়ে যায়। ঠিক সেই সময়ই লিনহানের গার্লফ্রেন্ড ওখানে চলে আসে। লিনহান বলে, ওই আমি তোমাকে এয়ারপোর্টে আনতে গিয়েছিলাম, কিন্তু তুমি তো আমার ফোনটাই ধরলে না। ওই বলে, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে এসেছি, আসলে আমি ব্রেকআপ চাই। এটা শুনে লিনহান খুব অবাক হয়ে যায়, আর বলে, কি বললে তুমি? ওই নিজের হাতের আংটিটা দেখায়, আর বলে, আমার অলরেডি এঙ্গেজমেন্ট হয়ে গেছে। এটা শুনে লিনহান সে তো একদম অবাক হয়ে যায়, আর ওদের দুজনের এই ব্রেকআপ দেখে মেইলি তো ভীষণ মজা পায়, আর বলে, এর জন্য আমার কাছে চাকরি ছাড়ছিলে তুমি? যাক, এবার তো আর লিনহানকে চাকরি ছাড়তে হবে না, এটা ভেবেই মেইলি অনেক খুশি। লিনহান বলে, আমি টাকা জমিয়ে তোমাকে বিদেশে পড়াতে পাঠালাম, আর তুমি আমাকে ছেড়ে দিচ্ছ? ওই বলে, সেই সমস্ত টাকা আমি তোমাকে শোধ করে দেবো। লিনহান খুব রেগে যায় আর বলে, তোমার কোনো টাকার আমার দরকার নেই। এরপরে ওই গাড়ি নিয়ে ওখান থেকে চলে যায়, আর খুব স্যাড হয়ে লিনহান ওখানেই দাঁড়িয়ে থাকে। তবে মেইলি সে তো এইসব দেখে ভীষণ হ্যাপি হয়ে যায়।
মন খারাপ করে লিনহান এরপর বাড়িতে চলে আসে আর এসেই দেখতে পায় ওর গার্লফ্রেন্ডের সঙ্গে ওর অনেক স্মৃতি ছড়িয়ে রয়েছে সারা বাড়িতে। ছবিগুলো দেখে লিনহানের অনেক মন খারাপ হয়। ওর মনে পড়ে যায় 3 বছর আগেকার ঘটনা। ও যখন ওর বাড়িতে ওয়ের সঙ্গে সম্পর্কের কথা জানায় তখন লিনহানের মা বাবা এই সম্পর্ক একদম মেনে নেয়নি, কারণ লিনহানের বাবার রয়েছে বিশাল বড় বিজনেস, আর সেখানে ওই ভীষণ গরিব ফ্যামিলির মেয়ে বলে লিনহানের মা বাবা এই সম্পর্ক মেনে নেয়নি। সেই রাগেই লিনহান ওর বাড়ি ছেড়ে চলে এসেছিল একটাও টাকা পয়সা না নিয়ে। তারপর লিনহান একটা ছোট্ট অ্যাপার্টমেন্টে ওর গার্লফ্রেন্ড ওইকে নিয়ে আসে। লিনহান চেয়েছিল ওই যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, তাতে করে লিনহানের পরিবার ওইকে মেনে নেবে, আর তাই জন্যই ওইকে বিদেশে পড়াতে পাঠিয়েছিল লিনহান নিজের টাকা রোজগার করে। লিনহান এই চাকরিতে ঢুকেছিল যাতে সেই টাকা রোজগার করে ও প্রত্যেক মাসে ইউনিভার্সিটির ফিস দিতে পারে ওর গার্লফ্রেন্ডের। যেদিন ওই বিদেশে চলে যাচ্ছিল, লিনহান বলে তুমি যেদিন ফিরে আসবে সেদিন আমি চাকরি ছেড়ে দেব। আর এরপর ওই চলে যায়, আর সেদিনের কথাই তখন মনে পড়ছিল লিনহানের। ওইকে এতটা ভালোবাসলো, আর সেই ওই লিনহানকে এইভাবে ছেড়ে দিল। অন্যদিকে মেইলিকে দেখা যায় ও তো ভীষণ হ্যাপি আর ব্রেকআপ সং গাইতে থাকে। এরপরে লিনহাই নামের একটা ছেলেকে দেখতে পাওয়া যায় যে লিনহানের ভাই। লিনহাই এসেছে ওর ভাই লিনহানকে নিয়ে যেতে বাড়িতে, কিন্তু লিনহান বাড়ি যেতে চায় না। লিনহাই বলে তুই তাড়াতাড়ি বাড়িতে ফিরে চল, না হলে বাবা তো সব সম্পত্তি আমার ঘাড়ের ওপরই দিয়ে দেবে, আমার আবার এসব ভালো লাগে না। লিনহান বলে যতদিন না মেইলি নতুন সেক্রেটারি খুঁজে পাবে ততদিন আমাকে ওই অফিসেই কাজ করতে হবে, আর আমার আইডেন্টিটিও লুকিয়ে রাখতে হবে। লিনহাই মজা করতে থাকে বাবা তোর তো অনেক দায়িত্ব। পরের দিন সকাল হয়ে গেলে মেইলি অফিসে চলে আসে, আর তখন লিনহান মেইলির জন্য কফি নিয়ে আসে আর সাথে করে রেজিগনেশন লেটার, যেটা দেখে মেইলি প্রচন্ড অবাক হয়ে যায় আর ভাবতে থাকে যে লিনহানের তো ব্রেকআপ হয়ে গেছে, তাহলে কেন রেজিগনেশন লেটার দিচ্ছে। মেইলি তখন লিনহানকে একটা জায়গায় বসায় আর বলে তুমি 3 বছরে এই কোম্পানির জন্য যা যা করেছো সেটা আউটস্ট্যান্ডিং। আমি ঠিক করেছি সামনের মাস থেকে তোমার স্যালারির ওপর 200% এক্সট্রা তুমি পাবে। লিনহান বলে আমি কিন্তু টাকার জন্য চাকরি ছাড়ছি না। মেইলি বলে আর প্রত্যেক বছরে 1 মাস টানা ছুটি পাবে তুমি, প্রত্যেক বছরে এই ছুটিটা তুমি পাবেই। এবার তো আর তুমি চাকরি ছাড়বে না। লিনহান বলে কিন্তু অন্য এমপ্লয়িরা তো এই সুযোগটা পায় না। মেইলি বলে ঠিক আছে এটা বাদ দাও, আমি তোমাকে এই অফিসে আমার সেক্রেটারি নয় একটা বড় পদে তোমায় বসিয়ে দেব। লিনহান বলে ম্যাম আমার এসব কিচ্ছু দরকার নেই, আমি খুবই সাধারণ মানুষ আর সাধারণ হয়ে থাকতে চাই। এইভাবেই মেইলি আরও অনেক সুযোগ সুবিধা দেবে বলে লিনহানকে রাজি করাতে থাকে যাতে কোনোভাবে লিনহান এই চাকরিটা না ছাড়ে। কিন্তু লিনহান জানিয়ে দেয় যে ও এই চাকরিটা ছাড়বেই যতদিন না নতুন সেক্রেটারি মেইলির জন্য পাওয়া যাচ্ছে। পরের দিন বেশ কিছু ছেলেরা আসে নতুন সেক্রেটারি পদে ইন্টারভিউ দেওয়ার জন্য, তবে মেইলির তো শুধুমাত্রই লিনহানকে পছন্দ, আর সেই জন্য কোনো ছেলের দিকে তাকাই না ভালো করে, আর এমন এমন প্রশ্ন করে যে ছেলেগুলো সেই উত্তর মোটেই দিতে পারে না। এটা দেখে লিনহানও বুঝতে পারে যে মেইলি যা যা প্রশ্ন জিজ্ঞাসা করছে সেটা তো এই কাজের জন্য কোনো দরকারই নেই, কিন্তু মেইলি সেটা তো ইচ্ছে করেই করে। মেইলি যখনই ওখান থেকে উঠে যেতে যাবে ওর পাটা মুচকে যায় আর ও পড়েই যাচ্ছিল, তবে লিনহান মেইলিকে ধরে ফেলে। এভাবে ওরা দুজন একে অপরের ভীষণ কাছাকাছি চলে আসে আর মেইলির হার্টবিট বেড়ে যায়। লিনহান তারপর মেইলির পায়ে বরফ শেক দিতে থাকে আর বলে আমি ডাক্তারের কাছে অলরেডি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছি, অফিস শেষে একবার হসপিটালে দেখিয়ে নিতে হবে। মেইলি খুব খুশি হয়ে যায় যে লিনহানের সব দিকে নজর আছে। এরপরে ওরা দুজনে যখন অফিস থেকে বেরোচ্ছিল মেইলি বলে আচ্ছা অফিসে কি তোমার কোনো সমস্যা হচ্ছে যে তুমি রিজাইন নিতে চাইছো? লিনহান বলে না আমার কোনো সমস্যা নেই। মেইলি তখন বিভিন্নভাবে লিনহানকে এখানে থেকে যাওয়ার কথা বলে, তবে সেটা সোজাসুজি বলতেও পারছে না। যতই হোক মেইলি একটা বস আর তার তো একটা আলাদাই অ্যাটিটিউড আছে। অফিস থেকে বেরোনোর সময় এক মেয়ের সঙ্গে ওদের দেখা হয়ে যায়, আর মেয়েটাকে দেখেই মেইলি বলে আজ থেকে এই আমার নতুন সেক্রেটারি, তোমাকে আমি 1 মাস সময় দিলাম, একে তুমি সমস্ত কিছু শিখিয়ে দাও, তারপরে ও যদি আমার মনের মতো হতে পারে তবে তুমি রিজাইন নিতে পারবে। লিনহান বলে ঠিক আছে কোনো সমস্যা নেই, আমি সব শিখিয়ে দেব। আর এই মেয়েটার নাম হচ্ছে শাওশি। লিনহানের পর মেইলিকে বাড়ি পাঠানোর জন্য গাড়িতে উঠিয়ে দেয়, আর মেইলি বলে আজকে রাতে আমার মা বাবার সঙ্গে ডিনার করা আছে, তো তুমিও আমার সাথে আসবে। কথাটা বলে মেইলি গাড়ি নিয়ে ওখান থেকে চলে যায়, আর রাত হয়ে গেলে দেখা যায় লিনহান মেইলি চলে এসেছে মেইলির মা বাবার বাড়িতে। মেইলির বয়স 30 হয়ে গেছে, কিন্তু এখনও ও বিয়ে করছে না বলে ওর মা বাবা ওকে নিয়ে খুবই চিন্তিত। তবে মেইলির এই বিয়েটি একদম ভালো লাগে না।
ডিনার শেষে মেইলির মা মেইলিকে বোঝানোর চেষ্টা করে যে তাড়াতাড়ি মেইলির বিয়ে করে নেওয়া দরকার, কারণ এরপরে মেইলি আর বিয়ের জন্য ছেলেই পাবে না ভালো। তবে মেইলি ওর মায়ের এই কোনো কথাই পাত্তা দেয় না। ডিনার করা হয়ে গেলে মেইলি আবারও নিজের বাড়ি ফিরবে বলে যখন তৈরি হচ্ছিল, তখন মেইলির মা বাবা লিনহানের দিকে তাকিয়ে বলে, এই ছেলেটা ভীষণ হ্যান্ডসাম আর খুব কেয়ারিং, এদের দুজনে যদি বিয়ে দেওয়া যেত কত ভালো হতো। গাড়িতে ফেরার সময় মেইলি বলে, আচ্ছা তুমি কবে বিয়ে করছো? লিনহান বলে, কিছু প্রবলেম এসে যাওয়ায় আমি এখন বিয়ে করছি না। এটা শুনে মেইলি খুব খুশি হয়ে যায়। মেইলি বলে, তুমি যখন বিয়ে করছোই না তাহলে তুমি রিজাইন কেন নিতে চাইছো? লিনহান বলে, কারণ আমি জীবনে নতুন একটা চ্যাপ্টার শুরু করতে চাই। মেইলি বলে, তার মানে আমি যদি তোমার জীবনে থাকি তাহলে সেটা পুরনো চ্যাপ্টার? এটা শুনে লিনহান কিছুই বলে না। মেইলি বলে, তাহলে চলো আমরা বিয়ে করে নিই। এরপরে মেইলির বাড়ি চলে আসে আর লিনহান তখন মেইলিকে হুইল চেয়ারে বসিয়ে দেয়। মেইলি বলে, তুমি কিন্তু এখনো আমার প্রশ্নের উত্তর দিলে না। লিনহান বলে, আসলে এখন আমার বিয়ের কোনো প্ল্যান নেই। লিনহান যে কাউকে বিয়ে করছে না এটা শুনে মেইলি খুশি হয়ে যায় আর বলে, কেন জানতে পারি? লিনহান বলে, আপনি একদম পারফেক্ট, সমস্ত কিছু দিক থেকে আপনি একদম ভালো, কিন্তু আমি আপনার জন্য পারফেক্ট নই। এরপর মেইলি ওর বেস্ট ফ্রেন্ডের বাড়িতে ওর সঙ্গে দেখা করতে চলে আসে আর লিনহানকে প্রপোজ করার ব্যাপারটাও বলে। যে বলে, আর ও তোকে এইভাবে রিজেক্ট করে দিল? মেইলি বলে, কিন্তু ও বলেছে আমি পারফেক্ট। এটা ভেবে মেইলি খুব খুশি যে ওকে পারফেক্ট বলেছে। হানজি বলে, তুই হচ্ছিস একটা গাধা, ও তোকে পারফেক্ট বলেছে কারণ তুই ওর ম্যাম হোস, আর ও যে তোকে বিয়ে করতে চায় না সেটা ভালোভাবে বলেছে। মেইলি ভাবতে থাকে, সত্যি লিনহান ওকে রিজেক্ট করলো। তখনই মেইলি লিনহানকে ফোন করে আর লিনহান তখন ঘুমাচ্ছিল। মেইলি বলে, এক্ষুনি আমাকে হানজির বাড়ি থেকে নিয়ে যাও। লিনহান বলে, এখন 2:30 বাজে, এখন আমি কি করে আপনাকে নিতে যাব? কিন্তু মেইলি কিছু না বলে ফোনটা রেখে দেয়। লিনহান রাতে একটু শান্তিতে ঘুমাতেও পারে না। লিনহান এরপর রেডি হয়ে যখনই বেরোচ্ছিল, ওর ভাই লিনহাই ওখানে চলে আসে। তারপর আর কি, লিনহান নিজে গাড়ির পেছনে বসে আর ওর ভাইকে ড্রাইভার বানিয়ে নেয়। গাড়িতে যেতে যেতে লিনহান বলে, কোন অফিসের বস তার এমপ্লয়কে 2:30টার সময় নিতে আসতে বলে? লিনহাই বলে, এটা সত্যি ভীষণ অন্যায়। এরপর লিনহান চলে আসে আর হানজির বাড়ি থেকে মেইলিকে বের করে আনে। কিন্তু হানজি আর লিনহাই যখনই একে অপরকে দেখে গালাগালি শুরু করে দেয়। আসলে এদের দুজনের কিছু মাস আগে বিয়ে হয়েছিল আর ডিভোর্সও হয়ে গেছে, সেই জন্য ওরা দুজনকে একদম সহ্য করতে পারে না, দেখলেই গালাগালি করতে থাকে একে অপরকে। ওদের দুজনে ঝগড়া থামার নামই নেই আর এই ফাঁকে লিনহান মেইলিকে গাড়িতে বসিয়ে নিয়ে ওখান থেকে চলে যায় আর ওদের দুজনের ঝগড়া চলতেই থাকে আর চলতেই থাকে। গাড়ি করে ফেরার সময় মেইলি একটা পুতুলকে জড়িয়ে ধরে বলে, লিনহান প্লিজ চলো আমরা একসাথে বিয়ে করে নিই। পাশে বসে লিনহান এই সমস্ত কিছুই দেখতে থাকে আর অবাক হয়ে যায়। মেইলিকে এরপর বাড়িতে এনে লিনহান যখন বিছানায় শুয়ে দেয়, মেইলি কিছুতেই লিনহানকে ছাড়তে চায় না আর বলে, প্লিজ লিনহান তুমি আমাকে বিয়ে করো। পরের দিন সকাল হয়ে গেলে লিনহাই আর হানজিকে দেখা যায় ওরা দুজন রাতে কাজ সেরে ফেলেছে। তখনই অ্যালার্মের শব্দে লিনহাইয়ের ঘুম ভেঙে গেলে ও বুঝতে পারে খুব ভুল কাজ হয়ে গেছে কালকে রাতে। এরপর লিনহাই তাড়াতাড়ি করে নিজের সমস্ত জিনিস গুছিয়ে নেয় আর বেরোনোর সময় একটা কচ্ছপ দেখতে পায় যেটা ও ওর এক্স ওয়াইফ হানজিকে গিফট করেছিল, তাই বেরোনোর সময় ওই কচ্ছপটাকেও নিয়ে নেয়। এরপর লিনহাই বাড়িতে চলে আসে আর এসেই লিনহানকে দেখে খুব অবাক হয়ে যায়, কারণ অফিসে যাওয়ার জন্য লিনহান একদম রেডি। লিনহাই জানায় যে কালকে রাতে ও ঘুমায়নি, কারণ ফ্ল্যাশব্যাকে দেখা যায় কালকে রাতে মেইলির শরীরটা অনেক বেশি খারাপ হয়ে যায়। সারা রাত ধরে লিনহান মেইলির দেখাশোনা করে যাতে মেইলি একদম সুস্থ হয়ে যায়। শুধু তাই নয়, ওষুধ খাওয়ানো থেকে শুরু করে সব কিছু করে দেয়। লিনহান যখন স্যানিটারি ন্যাপকিন পুরো বাড়িতে খোঁজ করতে থাকে তখন একটা ফটো ফ্রেম ওর নজরে আসে। এখানেই একটা ছবি দেখে খুব অবাক হয়ে যায় লিনহান। পরের দিন সকাল হয়ে গেলে ঘুম ভাঙে মেইলির, উঠে দেখে ওর ড্রেস চেঞ্জ করা হয়েছে, পাশে আবার ওষুধও রাখা হয়েছে। এসব দেখে খুব অবাক হয়ে যায় মেইলি। উল্টো দিকে হানজিকে দেখা যায় ওরও তখন ঘুম ভাঙে। থেকে উঠেই ও দেখতে পায় ওর কচ্ছপটা ঘুমানোর জায়গায় নেই। এটা দেখেই ও মেইলিকে ফোন করে আর বলে ওর ফালতু এক্স হাজবেন্ড নিশ্চয়ই কচ্ছপটাকে নিয়ে চলে গেছে।
এরপরে লিনহান অফিসে চলে আসে আর সাহসী নামের ওই মেয়েটাকে অফিসের সমস্ত খুঁটিনাটি বিষয়ে লিনহান বোঝানোর চেষ্টা করে, কারণ এই মেয়েটাই তো এখন মেইলি নতুন সেক্রেটারি হতে চলেছে। সেই দিন রাত হয়ে গেলে অফিসের সমস্ত এমপ্লয়িরা মিলে একটা রেস্টুরেন্টে আসে খাওয়া দাওয়া করতে, আর আজকে এদের সঙ্গে মেইলি সেও জয়েন করেছে। আর যেহেতু মেইলি অফিসের বস, তাই সবাই মেইলির সামনে মন খুলে আনন্দ করতে পারছে না। তখন সবাই এটা বলে যে ওরা তো অফিস শেষে প্রায়ই এই রেস্টুরেন্টে এসে সবাই মিলে একসঙ্গে অনেক মজা করে আর ডিনার করে। এটা শুনে মেইলি অনেক রেগে যায় আর বলে, তাহলে আমাকে এর মধ্যে নেওয়া হয় না কেন? আমার থেকে লুকিয়ে লুকিয়ে তোমরা এরকম ভাবে এসে মজা করো। আসলে এই রেস্টুরেন্টটা খুবই নিম্নমানের, আর এখানে মেইলির মতো এত বড় লোকরা কেউ আসে না, সেই জন্য এরা মেইলিকে কখনোই এখানে নিয়ে আসতে চায়নি। এরপর সবাই ড্রিঙ্ক করে অনেক মাতাল হয়ে গেলে ঠিক করে যে এবার ওরা গেম খেলবে, আর সেটা হচ্ছে কমপ্লিমেন্ট গেম, মানে একে অপরের ব্যাপারে ভালো ভালো কথা বলতে হবে, যেটা ওরা এখানে ডিনার করলে সব সময় এই গেমটা খেলে। মিলি বলে, এত কমপ্লিমেন্ট দেওয়া গেম আমার ভালো লাগে না, এমনিতেই আমি সবার থেকে কমপ্লিমেন্ট শুনতে শুনতে খুবই ক্লান্ত। তার থেকে ভালো হবে ক্রিটিসিজম গেম খেলতে, একে অপরের ব্যাপারে খারাপ কথা বলা, যেটা অন্যের পছন্দ নয়। তো সবাই বসের কথাতেই রাজি হয়ে যায়। তখনই ওরা একে অপরকে নেগেটিভ কথা বলতে থাকে যেগুলো ওদের পছন্দ হয় না। এভাবেই যখন মেইলির পালা আসে, ও বলে আমি লিনহানের ব্যাপারে খারাপ কথা বলবো। এটা শুনে লিনহান খুব অবাক হয়ে যায়। মেইলি বলে, লিনহান আমার ওপর সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করেছে। এটা শুনে সবাই প্রচন্ড অবাক হয়ে যায়, আর লিনহান তো একদম শকড। আর একটু বেশি রাত হয়ে গেলে অফিসের সব এমপ্লয়িরা চলে যায় নিজেদের বাড়ির দিকে, আর মেইলি তখন লিনহানের কাছে আসে। আসলে মেইলি ভেবেছিল গতকাল রাতে ওর যে জামা কাপড় চেঞ্জ করা হয়েছিল সেগুলো লিনহান করেছে, কিন্তু লিনহান তখন সিসিটিভি ফুটেজ দেখিয়ে প্রমাণ করিয়ে দেয় যে ও একটা মহিলাকে এখানে ডেকে এনেছিল। সেই মহিলাই মেইলির সমস্ত জামা কাপড় বদলে দিয়েছে। লিনহান বলে, আপনি আমাকে এমনটা ভাবতেন সেটা আমি জানি না, তবে আপনি নিশ্চিন্তে থাকুন যে এমন কোনো কাজ আমার দ্বারা কখনোই হবে না। মেইলি বলে, তাহলে আমার সঙ্গে ডেট করো। লিনহান বলে, কিন্তু আমি আপনাকে পছন্দ করি না ম্যাম। মুখের ওপর রিজেকশন শুনে মেইলি একদম অবাক হয়ে যায়। মেইলি বলে, তুমি আমাকে পছন্দ করো না কেন? সবাই আমাকে পছন্দ করে। লিনহান বলে, সবাই আপনাকে পছন্দ করে কারণ আপনি ভীষণ সুন্দরী, স্মার্ট, আপনার সমস্ত বিষয় অনেক জ্ঞান আছে বলে। কিন্তু যখন লাইফ পার্টনারের ব্যাপার আসে তখন সেই পার্টনারের মধ্যে এত ট্যালেন্ট না থাকলেও চলে। ভালোবাসা সেটা তো হঠাৎ করেই হয়ে যায়, এইভাবে তো আর বলা যায় না। কিন্তু ভালোবাসার এত কঠিন কঠিন কথা মেইলি বোঝে না, কারণ মেইলি আগে কোনোদিনও কাউকে ভালোই বাসেনি। পরের দিন সকাল হয়ে গেলে লিনহানকে দেখা যায় জিম করছিল, আর সাথে লিনহাই মানে ওর ভাইও ছিল। লিনহাই জানায় যে ওদের সবার বড় ভাই শিংচেন আসছে, আর আজকে বাড়িতে ডিনার করতেও যেতে হবে। এটা শুনে লিনহান মোটেই খুশি হয় না। অন্যদিকে মেইলি আর ওর বেস্ট ফ্রেন্ড হানজি দুজনকে দেখা যায় ওরা দুজন লুকিয়ে লুকিয়ে লিনহাইয়ের বাড়িতে চলে এসেছে। আসলে লিনহাই যে কচ্ছপটাকে নিয়ে এসেছে হানজি সেটাকে নেওয়ার জন্যই এখানে এসেছে। পাসওয়ার্ড একই থাকার জন্য ওরা দুজনেই ঘরের ভেতরে ঢুকে যায়, কিন্তু ঠিক সেই সময় ওরা দুজন জিম থেকে বাড়িতেই ফিরছিল, আর ওদের দুজনের আসার আওয়াজ মেইলি শুনতে পেয়ে যায়। সেই জন্য মেইলি তাড়াতাড়ি করে একটা রুমে ঢুকে পড়ে। কিছুক্ষণ পরে লিনহাই আর লিনহান দুজন মিলে ঘরের ভেতর ঢুকে পড়লে ওরা দুজন একটা আওয়াজ শুনতে পায়, আর তখনই ঘর থেকে হানজি নিজের কচ্ছপটাকে খুঁজে পেয়ে বেরিয়ে আসে। আর ব্যাস, দুজনে আবার মুখোমুখি হওয়া মানে ঝগড়া শুরু হয়ে গেছে। হানজির কচ্ছপটাকে চুরি করে আনার জন্য ওর এক্স হাজব্যান্ডকে অনেক গালাগালি করতে থাকে। তখনই বন্ধ ঘরে মেইলি শুনতে পায় যে এই রুমের দিকে কেউ আসছে। আসলে এইটা হচ্ছে লিনহানের ঘর। লিনহান যখনই ঘরে ঢোকে তার আগেই মেইলি চাদরের তলায় লুকিয়ে যায়, আর সেই এদিক ওদিক না তাকে ওয়াশরুমে চলে যায় স্নান করতে। এরপর লিনহান স্নান সেরে যখনই রুমে চলে আসে, বিছানায় উঁচু হয়ে তখন মেইলিকে দেখতে পায়। মেইলি তো চাদরের ভেতর, সেই জন্য লিনহান মেইলিকে বুঝতে পারে না। আর মেইলি তখন পালানোর অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু লিনহান বুঝতে চায় যে এটার ভেতরে আসলে কে আছে। চাদরটা সরিয়ে যখনই লিনহান দেখতে পায় এটা মেইলি, আর মেইলি দেখতে পায় যে লিনহান কোনো পোশাক না পরেও সামনে দাঁড়িয়ে আছে, তখন একে অপরকে দেখে ওরা দুজনে ভীষণ জোরে চিৎকার দেয়। লিনহান তখন পাশে থাকা একটা পুতুল দিয়ে নিজের প্রাইভেট পার্ট ঢেকে রাখে আর বলে, বেরিয়ে যাও এই ঘর থেকে। মেইলি তখন ভীষণ লজ্জা পেয়ে তাড়াতাড়ি করে রুম থেকে বেরিয়ে যায়। এরপর লিনহান আর মেইলি পাশাপাশি বসে, কিন্তু কেউ কারোর চোখে চোখ রাখতেই পারছে না, কারণ মেইলি সে তো লিনহানের সবকিছু দেখে ফেলেছে।
ওদিকে হানজি আর লিনহানের ঝগড়াটা আবারও বিছানা পর্যন্ত এগিয়ে গেছে, যেটার কথা ভাবলে এদের দুজনের আরো বেশি করে অকওয়ার্ড লাগে, কারণ ঘরের ভেতর থেকে আওয়াজ আসছে। লিনহান বলে, ম্যাম প্লিজ আজকের দিনটা আপনি ভুলে যান। মেইলি বলে, হ্যাঁ সেটাই সব থেকে ভালো হবে। এরপরে শিংচেন চলে আসে বাড়িতে, যে হচ্ছে লিনহানের সব থেকে বড় ভাই। তাকে লিনহানের বাবা একদমই পছন্দ করে না, কারণ অফিসের কাজ সামলানো কোনো কাজেই দায়িত্ব নেয় না শিংচেন, কারণ শিংচেন একজন অনেক বড় নামকরা আর্টিস্ট। তবে বড় ছেলেকে খুব ভালোবাসে, সেটা প্রকাশ করতে পারে না। লিনহানের মা জানায় যে কিছুদিন আগেই লিনহানের ব্রেকআপ হয়ে গেছে। লিনহান এখনো সেক্রেটারি হয়ে চাকরি করছে। তবে শিংচেনের সঙ্গে লিনহানের সম্পর্ক যে খুব একটা ভালো না, এটা ওদের মায়ের কথা শুনে বোঝা যায়। লিনহানের মা তখন লিনহানকে ফোন করে রাতে ডিনারের জন্য জয়েন করতে বলে, কারণ শিংচেন বিদেশ থেকে ফিরে এসেছে। এরপরে লিনহান আর মেইলি দুজন মিলে যখন লিফট করে নামছিল, তখন হঠাৎই লিফটটা আটকে যায়। এটা দেখে খুব অবাক হয়ে যায় মেইলি। তবে অজানা কোনো কারণে লিনহান সে অনেক বেশি ভয় পেতে শুরু করে। লিনহানের চোখের সামনে কিছু সিন ভাসতে থাকে, যেগুলো ভাবলে লিনহানের আরো বেশি করে ভয় লাগে আর ওর প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায়। লিনহানকে এমন অবস্থায় দেখে মেইলি খুব অবাক হয়ে যায়, জিজ্ঞাসা করতে থাকে কি হয়েছে তোমার, কিন্তু লিনহান কোনো প্রশ্নেরই কোনো উত্তরই দেয় না। লিনহান মেইলিকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলে, প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমার খুব ভয় লাগছে। মেইলি বলে, আমি কোথাও যাচ্ছি না, আমি তোমার সাথেই আছি। এরপরে ওরা দুজনে একসঙ্গে যখন গাড়ি করে ফিরছিল, তখন কেউই কারোর সঙ্গে কোনো কথা বলে না। তবে মেইলি ভাবতে থাকে লিনহান কেন অতটা ভয় পাচ্ছিল। এরপর লিনহান বাড়িতে চলে আসে আর ওর বড় ভাই শিংচেন সাথে মা বাবা সবার সঙ্গে একসাথে খেতে বসে। পুরো পরিবার এক জায়গায় হয়েছে বলে লিনহানের মা বাবা খুবই খুশি। লিনহানের বাবার ইচ্ছে এবার তার দুই ছেলে তার পুরো কোম্পানিটাকে সামলাক। লিনহান বলে, 3 বছর আমি মেইলির সঙ্গে কাজ করে অনেক কিছু শিখেছি কোম্পানির ব্যাপারে, যেটা শুনে লিনহানের বাবা খুব খুশি হয়ে যায়। এরপর লিনহান যখন বসে কফি খাচ্ছিল, তখনই ওর বড় ভাই শিংচেন আসে লিনহানের সঙ্গে কথা বলতে, কিন্তু লিনহান তার বড় ভাইকে একদমই পছন্দ করে না। শিংচেন বলে, আচ্ছা তোর কখনো জানতে ইচ্ছা করে না তোর ছোটবেলা সেই গার্লফ্রেন্ড তোকে ছেড়ে কেন চলে গিয়েছিল? তখন এই ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে শিংচেন মানে লিনহানের গার্লফ্রেন্ডকে $5,000 দিয়েছিল, আর সেটা পেয়ে ওই লিনহানের সঙ্গে ব্রেকআপ করে দেয়। এই সবটাই তখন শিংচেন লিনহানকে বলে। তবে লিনহান কষ্ট পায়নি এটা ভেবে যে মেয়ে টাকার জন্য লিনহানকে ছেড়ে দিতে পারে, সে তো লিনহানকে কখনো ভালোই বাসেনি। তবে ওর বড় ভাই শিংচেন যে এতটা খারাপ, সেটা ভেবে লিনহানের খুব রাগ হয়। রাত হয়ে গেলে মেইলিকে দেখা যায় ও তখন ল্যাপটপে কাজ করছিল আর ফোনটা চেক করে দেখে ওর নতুন অ্যাসিস্ট্যান্ট সাহসীকে ও 2 ঘন্টা আগে একটা মেসেজ করেছে, কিন্তু সাহসী সেটা রিপ্লাই করছে না। এটা দেখে সাথে সাথে মেইলি লিনহানকে ফোন করে আর বলে, আমার মনে হচ্ছে সাহসী নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। এটা শুনে খুব অবাক হয়ে যায় লিনহান। মেইলি বলে, হ্যাঁ আমি 2 ঘন্টা আগে মেসেজ করেছি আর সাহসী এখনো রিপ্লাই করেনি, ও নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। এটা শুনে লিনহান তো মনে মনে খুবই হাসতে থাকে। আসলে মেইলি যখনই লিনহানকে মেসেজ করে, লিনহান কিছু মিনিটের মধ্যেই রিপ্লাই করে দেয়। আর এই প্রথম মেইলি নিজের অ্যাসিস্ট্যান্টকে মেসেজ করছে কিন্তু সে রিপ্লাই করছে না, এটা দেখেই মেইলি খুব অবাক হয়ে যায়। লিনহান ভালো করে বোঝালে মেইলি বুঝতে পারে। মেইলি বলে, তুমি আমার অভ্যেসটাকে এরকম করেছো। লিনহান বলে, এবার আপনাকে এই অভ্যেসটা বদলাতে হবে। কথাটা বলে লিনহান ফোনটা রেখে দেয়। তবে মেইলির খুব কষ্ট হয়। পরের দিন মেইলি আর লিনহান চলে যায় একটা আর্ট এক্সিবিশনে, আর সেখানে একটা ছবি মেইলির অনেক বেশি পছন্দ হয়। ছবিটা এঁকেছে মোফেই নামের একজন আর্টিস্ট। আর ঠিক সেই সময় মোফেই ওখানে চলে আসে আর দেখা যায় এই মোফেই অন্য কেউ নয়, সে হচ্ছে শিংচেন। এই শিংচেনের আঁকা ছবি মেইলির ভীষণ পছন্দের। শিংচেন বলে, আমি আপনাকে অনেক বছর ধরেই চিনি। এটা শুনে মেইলি অনেক খুশি হয়ে যায়। লিনহান তখন ওদের দুজনের কথা যাতে না এগোয় সেই জন্য চেষ্টা করে, তবে মেইলি সে তো মোফেই মানে শিংচেনের সঙ্গে গল্প করতে থাকে, কারণ মেইলি এই শিংচেনের অনেক বড় ফ্যান। ওদের দুজনকে এত কথা বলতে দেখে লিনহানের খুব রাগ হয় আর রেগে মেগে ওখান থেকে চলেই যায়, যেটা দেখে মেইলি খুব অবাক হয়ে যায়। তবে আবারও লিনহান চলে আসে আর মেইলির হাত ধরে টেনে নিয়ে ওখান থেকে চলে যায়। কিছুটা দূরে এসে মেইলি জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে বলো তো? লিনহান বলে, কিছু হয়নি। মেইলি বলে, আমি মোফেইর সঙ্গে কথা বলছিলাম, তুমি এরকম টেনে নিয়ে আসলে কেন? লিনহান রেগে গিয়ে বলে, কারণ আমার এটা পছন্দ নয়।
মেইলি বলে আমার কিছু যায় আসে না তোমার কি পছন্দ অপছন্দ। লিনহান বলে তাহলে তুমি ওই কথাগুলো বলেছিলে কেন? তুমি না কি আমায় ভালোবাসো, আমাকে বিয়ে করতে চাও? আসলে তো তুমি কাউকে ভালোবাসতেই জানো না, তুমি কারোর ফিলিংসে কোনো দামই দাও না, আর সেই জন্যই তোমাকে আমার একদম পছন্দ নয়। মেইলি বলে তুমি অলরেডি বলেই দিয়েছো যে তুমি আমাকে পছন্দ করো না, তাহলে আমি কেন এত বেশি কেয়ার করব তোমাকে? কথাটা বলে মেইলি ওখান থেকে চলে যায়। লিনহান বুঝতে পারে ও মেইলিকে অনেকটা কষ্ট দিয়েছে। পরের দিন সকালে মেইলি যখন অফিসে চলে আসে, ওর যাবতীয় পার্সোনাল কাজ ও সাহসীকে দিয়ে করানোর চেষ্টা করে। লিনহান পাশে দাঁড়িয়েই ওর সাথে কথা বলে, তবে মেইলি লিনহানের দিকে তাকায় পর্যন্ত না। মেইলি লিনহানকে জানিয়ে দেয় যে লিনহান যেন তাড়াতাড়ি করে সাহসীকে সবকিছু শিখিয়ে দেয়, আর সাথে সাথে মেইলির আরেকটা মেল অ্যাসিস্ট্যান্টের দরকার, আর লিনহান যেন সেই ব্যবস্থাও তাড়াতাড়ি করে। মেইলির হঠাৎ করেই এরকম আচরণ লিনহানকে খুব অবাক করে দেয়। কিছুক্ষণ পরেই শিংচেন আসে মেইলির সঙ্গে দেখা করতে, আর এটা দেখে লিনহান প্রচণ্ড অবাক হয়ে যায়। ওরা যাতে পার্সোনালি কথা বলতে পারে, মেইলি সেই জন্য রুমের দরজাটা বন্ধ করে দেয়। এটা দেখে লিনহানের ভীষণ রাগ হয়। মেইলি আর শিংচেন যখন কথা বলতে বসে, শিংচেন বলে আমার মনে হয় আমাদের গল্পটা এইটুকুই হবে না, কোনো শেষ না হওয়া গল্প যেরকম হয় তেমনটা হবে। এমন কথা শুনে মেইলি খুব অবাক হয়ে যায়। শিংচেন তখন ওর ভিজিটিং কার্ড মেইলিকে দিয়ে দেয় আর বলে আমাদের আবারও দেখা হবে। এদিকে লিনহান বাইরে ভাবতে থাকে ওরা দুজন ভেতরে এত কি কথা বলছে। এরপর আবারও 3টে ছেলে আসে ইন্টারভিউ দিতে, কারণ মেইলির একটা মেল অ্যাসিস্ট্যান্টের দরকার। কিন্তু কাউকে দেখেই মেইলির পছন্দ হয় না। আসলে লিনহান ইচ্ছে করেই কম হ্যান্ডসাম দেখতে ছেলেদের নিয়ে এসেছে, যাতে মেইলির ওদের পছন্দ না হয়। কিন্তু কিছুক্ষণ পরে সাহসী একটা ছেলেকে নিয়ে আসে যে দেখতে তো ভীষণ সুন্দর, আর মেইলিরও এই ছেলেটাকে বেশ পছন্দ হয়। এই ছেলেটা যাতে কোনোভাবেই অ্যাসিস্ট্যান্ট হতে না পারে, সেই জন্য লিনহান ইচ্ছে করে অনেক কঠিন প্রশ্ন ছেলেটাকে করতে থাকে, যে প্রশ্নগুলো আগেরবার ইন্টারভিউতে মেইলি বাকি ছেলেদের করেছিল। কিন্তু অদ্ভুতভাবে ছেলেটা সেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেয়, যেটা দেখে লিনহানের খুব রাগ হয়। মেইলি তখন ওই ছেলেটা আর সাহসীকে রুমের বাইরে যেতে বলে, আর তারপর দরজা বন্ধ করে দেয়। মেইলি বলে লিনহান তুমি কেন এই প্রশ্নগুলো ওই ছেলেটাকে করছিলে? তুমি আসলে কখন কি চাও সেটা কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না, হঠাৎ করে তোমার এই বদল কেন? লিনহান বলে আচ্ছা আমি কি কোনো ভুল করেছি? মেইলি বলে আমার কাছে ঠিক ভুলের কোনো হিসেব নেই, তবে আমি যেটুকু বুঝলাম আমি নতুন সেক্রেটারি নিই সেটা তুমি চাইছো না। আমি তোমাকে গত 3 বছর ধরে অনেক বিশ্বাস করেছি, যখন আমার সব থেকে দরকার ছিল তোমাকে তখনই তুমি রিজাইন নেওয়ার সিদ্ধান্ত নাও। লিনহান তখন মেইলিকে নিজে ভীষণ কাছে টেনে আনে, যেটা দেখে মেইলি একদম অবাক হয়ে যায়, আর লিনহান মেইলির দিকেই তাকিয়ে থাকে। কিন্তু সেই সময় ওখানে সাহসী দরজা নক করলে মেইলি খুব ভয় পেয়ে যায় আর চেষ্টা করে যেন সাহসী কোনোভাবেই রুমের ভেতর না আসে, আর তাড়াতাড়ি করে সাহসীকে ওখান থেকে ভাগিয়ে দিয়ে দরজাটা বন্ধ করে দেয়। আর পেছনে তাকিয়ে দেখে যে লিনহান ওখানে বসে বসে ঘুমাচ্ছে, তবে লিনহান ঘুমাচ্ছে না অজ্ঞান হয়ে গেছে এটা তো মেইলি বুঝতে পারে না। কিছুক্ষণ পরে মেইলিকে লিনহান ফোন করে জানায় যে লিনহানের মাথায় আসলে আঘাত লেগেছে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় সাহসীর আওয়াজ পেয়ে মেইলি লিনহানকে এতটা জোরে ধাক্কা দেয় যে সোফার হাতলে লিনহানের মাথায় লেগে ও অজ্ঞান হয়ে গিয়েছিল। লিনহান বলে ডক্টর বলেছে আমাকে 1 সপ্তাহ রেস্ট নিতে। এটা শুনে মেইলি খুব অবাক হয়ে যায়, লিনহানকে ছাড়া ও 1 সপ্তাহ থাকবে কি করে? লিনহান বলে আমি আশা করব আপনি আমাকে এই কটা দিন একটু শান্তি দেবেন। মেইলি তখন রেগে মেগে ফোনটা কেটে দেয়। মেইলি শিংচেনের দেওয়া ওই ভিজিটিং কার্ডটা হাতে তুলে নেয় আর শিংচেনের বলা কথাটা মনে করে, সাথে ওই মেরিগো রাউন্ড যেটার সাথে মেইলির কোনো একটা কানেকশন আছে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় একদিন অ্যামিউজমেন্ট পার্কে মেইলি ওর মায়ের সঙ্গে ঘুরতে এসেছিল, আর ওর মা তখন মেইলিকে একটা জায়গায় দাঁড় করিয়ে বলে আমি তোমার জন্য এক্ষুনি চকলেট কিনে নিয়ে আসছি, তুমি এখানেই দাঁড়াও। এরপর অনেকটা সময় কেটে যায়, তবে মেইলির মা আর ফিরে আসে না ওকে নেওয়ার জন্য। মেইলি যখন ওর মায়ের জন্য ভীষণ কান্না করছিল ভয় পেয়ে, ঠিক সেই সময় ওখানে একটা বাচ্চা ছেলে চলে আসে আর মেইলিকে একটা ক্যান্ডি দেয়। বাচ্চা ছেলেটার থেকে ক্যান্ডি পেয়ে মেইলি ভীষণ খুশি হয়ে যায়, আর তারপরে ওরা দুজন ওইখানেই খেলা করতে থাকে। এইভাবেই দুজনে একসঙ্গে খুব সুন্দর সময় কাটায়। আর এই কথাগুলোই মেইলির তখন মনে পড়ে যায়, ওর মনে হয় যে শিংচেনি কি তাহলে সেই ছেলেটা? লিনহানকে ছেড়ে থাকতে না পেরে মেইলি চলে এসেছে লিনহানের বাড়িতে, ওর রুমের পাসওয়ার্ড দিয়ে দরজাটাও খুলে ফেলে। আর তারপর লিনহানের রুমে এসে দেখে যে লিনহান আসলেই ঘুমাচ্ছে। মেইলি এসে লিনহানের মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে ঘুমিয়ে থাকলে তোমাকে তো অনেক বেশি হ্যান্ডসাম দেখায়। এরপর মেইলি কিচেনে চলে যায় লিনহানের জন্য কিছু রান্না করতে, আর এটা ওটা রান্না করতে গিয়ে প্রচুর জিনিস ভাঙচুর করে ফেলে, আর এই আওয়াজে লিনহানের ঘুম ভেঙে যায়।
এমনই একটা সময় ভয় পেয়ে মেইলি পড়েই যাচ্ছিল, তবে লিনহান এসে ওকে ধরে ফেলে। আসলে মেইলি আগে কোনোদিনও রান্না করেনি, এই প্রথমবারও লিনহানের জন্য রান্না করতে এসেছে। তারপর ওরা দুজনে যখন খেতে বসে লিনহানের এই রান্নাটা অনেক ভালো লাগে আর মেইলিকে থ্যাংক ইউ বলে। লিনহানের থেকে প্রশংসা শুনে মেইলি খুব খুশি হয়ে যায়। ওর মনে পড়ে যায় যে লিনহান যখন ওর জন্য রান্না করে এনেছিল মেইলি সেটা মুখের ওপর বলে দিয়েছিল খুব বাজে খেতে হয়েছে। মেইলি বলে, আচ্ছা সেদিন লিফটের ভেতরে যখন আটকে গেল তখন তুমি অত ভয় পাচ্ছিলে কেন? ওই দিনের কথা ভাবতেই লিনহান আবারও ভয় পেতে শুরু করে আর বলে, ছোটবেলা থেকে লিফটে আটকে গেলে আমার একটু ভয় হয় সেই জন্য। এরপর লিনহান আবারও শুয়ে পড়ে আর মেইলি বলে, আমি মাঝে মাঝেই আসবো তোমার খেয়াল নিতে। যেটা শুনে লিনহান বেশ খুশি হয়। মেইলি বলে, যাই হোক আমার এবার একজনের সঙ্গে দেখা করতে যেতে হবে। আর মেইলির হাতে তখন শিংচেনের ভিজিটিং কার্ড দেখতে পায় লিনহান। লিনহান মেইলিকে তখন নিজের ভীষণ কাছে টেনে নেয় আর বলে, কোথাও যাবে না তুমি। এটা দেখে মেইলি খুব অবাক হয়ে যায়। লিনহান বলে, ওই লোকটাকে আমি একদম পছন্দ করি না। মেইলি বলে, তোমরা কি একে অপরকে চেনো? এমন কি কিছু আছে যেটা তুমি আমাকে এখনো সত্যি জানাওনি? লিনহান কিছু বলছে না দেখে মেইলি রাগ করে বলে, আমি কার সঙ্গে দেখা করব না করব সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। কথাটা বলে মেইলি ওখান থেকে চলে যায়। এরপরে মেইলি চলে আসে শিংচেনের সঙ্গে দেখা করতে। মেইলি বলে, আচ্ছা আপনি যে পেন্টিংটা করেছেন ফেরিস হুইলের, আমি কি জানতে পারি ওটার ইন্সপিরেশন কি? শিংচেন বলে, আসলে এই ছবিটার পেছনে অনেক গল্প আছে। যখন আমার বয়স 10 ছিল তখন আমি আমার ছোট ভাইয়ের থেকে অ্যামিউজমেন্ট পার্কে আলাদা হয়ে গিয়েছিলাম আর তারপরে এই ফেরিস হুইলেই আমি উঠেছিলাম। মেইলির মনে পড়ে যায় যে ও সেই বাচ্চা ছেলেটার সঙ্গে ফেরিস হুইলে উঠে একসাথে চড়েছিল ওরা দুজনে, কিন্তু তখনই ফেরিস হুইলে হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় যেটাতে ছোট্ট ছেলেটা অনেক বেশি ভয় পায় আর মেইলি সেই ছেলেটাকে প্রোটেক্ট করতে থাকে। শিংচেন বলে, আমি ঘন্টার পর ঘন্টা ওই ফেরিস হুইলেই আটকে ছিলাম, তখন আমার খুব ভয় করছিল আর তখন আমার কাছে একটা বাচ্চা মেয়ে ছিল যে আমাকে অনেক অনেক সাহস দিচ্ছিল। মেইলি বলে, তাহলে তুমি সেই? শিংচেন হেসে বলে, আমি যখন তোমার সঙ্গে প্রথম দেখা করেছিলাম আমি বলেছিলাম যে আমাদের আগে দেখা হয়েছে আর তুমি আমার ছোট ভাইকে চেনো, লিনহান। মেইলি বলে, লিনহান তোমার ভাই? লিনহান বলে, হ্যাঁ। এটা শুনে মেইলি একদম অবাক হয়ে যায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ফেরিস হুইল ঠিক হয়ে গেলে মেইলি আর শিংচেন আবারও নেমে আসে আর তখন মেইলির মা ছুটতে ছুটতে মেইলির কাছে আসে আর বলে, কোথায় চলে গিয়েছিলিস তুই? আমি তোকে কত খুঁজছিলাম তুই জানিস? মেইলির মা তখন এই ছোট্ট ছেলেটার সঙ্গে পরিচয় করে নেয় আর ছেলেটা সেদিন নিজের নামও বলেছিল, তবে মেইলি ভুলে গেছে। এরপর লিনহানকে অফিসের সব এমপ্লয়িরা ফোন করে বলে কালকে হাইকিংয়ে যাওয়ার জন্য আর লিনহান তাতে রাজি হয়ে যায়। এই খবরে সে সাহসী যখনই মেইলিকে বলে মেইলি তো শুনে অবাক হয়ে যায়। সেই হাইকিংয়ে এখানে সবাই যাবে কিন্তু মেইলিকে তো কেউ যেতে বলল না। পরের দিন সকাল হয়ে গেলেই সবাই হাইকিংয়ে চলে আসে আর দেখা যায় মেইলি সেও চলে এসেছে। 3 ঘন্টা হাইকিং করার পর সবাই অনেক বেশি টায়ার্ড হয়ে যায় কিন্তু মেইলি সে একটুও টায়ার্ড হয় না। ওদেরকে রেস্ট নিতে বলে লিনহান আর মেইলি তখন সামনের দিকে এগিয়ে যায়। এভাবেই ওরা দুজনে অনেকটা ওপরে চলে আসে আর তারপরে একটুখানি রেস্ট নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়ে। হঠাৎ করে গাছ বেয়ে একটা সাপ নেমে সে লিনহানের কাঁধে ছোবল দেয়, যেটা দেখে মেইলি খুব ভয় পেয়ে যায় আর সাথে সাথে লিনহানের ওইখান থেকে বিষ তুলতে থাকে। লিনহান দেখতে পায় যে মেইলি ওর কত কাছাকাছি এসেছে, তবে চিন্তার কিছু কারণ নেই, এই সাপটা এতটা বেশি বিষাক্ত নয়। লিনহান বলে, আচ্ছা তুমি জেনে গেছো তাই না যে শিংচেন আমার বড় ভাই? মেইলি বলে, হ্যাঁ আমি জেনে গেছি, শুধু মাঝে মাঝে এটা মানতেই কষ্ট হয় যে তুমি আমাকে এতটা মিথ্যে কেন বলেছিলে। আসলেই সেক্রেটারি আর বসের মধ্যে সম্পর্ক এইটুকুই থাকা উচিত। লিনহান তখন মেইলিকে নিজের ভীষণ কাছে টেনে নেয় আর মেইলিকে কিস করতে শুরু করে। এটা দেখে মেইলি একদম অবাক হয়ে যায়। আসলে লিনহান সেও মেইলিকে কিন্তু ভীষণ ভালোবেসে ফেলেছে আর সেই জন্যই মেইলিকে অন্য কারোর সঙ্গে লিনহান দেখতেই পারে না। ওরা দুজন তখন একে অপরকে খুব খুব করে কিস করতে থাকে আর যেটা ছিল ভীষণ ভীষণ রোম্যান্টিক। এরপর সন্ধ্যা হয়ে গেলে সবাই মিলে একসঙ্গে যখন আড্ডা দিচ্ছিল ওরা বলাবলি করে যে মেইলি আর লিনহান তো এখনো এলো না। আর ঠিক সেই সময় লিনহান আর মেইলি এসে ওদের সাথে জয়েন করে। ড্রিঙ্ক করার আগে লিনহান মেইলিকে সাবধান করে দেয়, কারণ মাতাল হয়ে গেলে মেইলির কিচ্ছু ঠিক থাকে না। আর এইভাবেই কিছুক্ষণ পর মেইলি একেবারে মাতাল হয়ে যায় আর সবার সঙ্গে ভুল ভাল বকতে থাকে। বস মেইলি তো সবার সঙ্গে ভীষণ অ্যাটিটিউড নিয়ে কথা বলে, তবে মাতাল হয়ে গেছে বলে এখনো সবার সঙ্গে বন্ধুর মতো কথা বলছে। তখনই ওই হোটেলে কেয়ারটেকার এসে বলে যে এখানে যেহেতু একজন মেম্বার বেশি এসেছে মানে মেইলি,
তাই মেইলির জন্য আলাদা করে তো এখন রুম হবে না। লিনহান বলে ঠিক আছে, আমরা একে অপরের মধ্যে ম্যানেজ করে নেব। আরও বেশি রাত হয়ে গেলে সবাই যে যার মতো নিজেদের রুমে চলে যায়, আর লিনহান মেইলিকে নিয়ে নিজের রুমে চলে এসেছে। লিনহান যখনই মেইলিকে শোয়ায়, মেইলি লিনহানকে নিজের অনেক কাছে টেনে নেয়। তবে ঠিক সেই সময়ই লিনহানকে ওর এক্স গার্লফ্রেন্ড ওই ফোন করে। লিনহান বাইরে আসলে ওই বলে, লিনহান আমি তোমাকে ভীষণ মিস করছি, চলো প্লিজ আমরা আবারও রিলেশনটাকে ঠিক করে নিই। কিন্তু লিনহান মেয়েটাকে পাত্তা না দিয়ে ফোনটা কেটে দেয়, আর দূরে তাকিয়ে দেখে যে ওই আসলে লিনহানের সঙ্গে দেখা করতে এখানে চলে এসেছে। এদিকে মেইলি যখন ঘুমাচ্ছিল, ওর মনে পড়ে যায় লিনহানের সঙ্গে কিস করার কথাটা। বেচারি মেইলির জীবনে এটা প্রথম কিস, তাই তো ওর খুব মজা পেয়েছে ও। মেইলি তখন ঘুম ভেঙে গেলে ও জানলার বাইরে তাকাতেই দেখতে পায় লিনহান আর ওই কথা বলছে, আর ওদের দুজনকে এখানে কথা বলতে দেখে খুব অবাক হয়ে যায় মেইলি। ওই তখন লিনহানের জীবনে আবারও ফিরে আসতে চাইছে, কিন্তু লিনহান বুঝে গেছে যে এই ওই আসলে লিনহানকে কখনো ভালোই বাসেনি। লিনহান পরিষ্কার করে জানিয়ে দেয় যে ও আর রিলেশনশিপে ফিরে আসবে না। কথাটা বলে চলে যাওয়ার সময় ওই ওকে জড়িয়ে ধরে আর বলে, আমি তোমাকে এতগুলো বছর ধরে ভালোবেসে এসেছি, তুমি আমাকে এইভাবে ফিরিয়ে দেবে? ওদের দুজনকে এতটা ক্লোজ দেখে মেইলি খুব কষ্ট পায়, আর আবারও বাইরে তাকিয়ে দেখে যে লিনহান আর ওই একটা ঘরে ঢুকে পড়েছে, আর সেই কেয়ারটেকার ওদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছে, যেটা দেখে মেইলির ভীষণ রাগ হয়। এদিকে দেখা যায় যে ওই অনেক আগে থেকে এই ঘরটা বুক করে রেখেছিল। এরপরে লিনহান আবারও নিজের রুমে এসে মেইলিকে আর রুমের ভেতর দেখতে পায় না। লিনহান অবাক হয়ে যায় যে মেইলি হঠাৎ গেল কোথায়। মেইলি গাড়ি নিয়ে আবারও ফিরছিল, আর তখনই লিনহান ফোন করলে মেইলি ফোনটা ধরে না। লিনহান ড্রাইভারকে ফোন করে কনফার্ম হয় যে মেইলি আসলে ড্রাইভারের সাথেই আছে। লিনহান মেইলিকে মেসেজে বলে, তুমি এত তাড়াতাড়ি চলে গেলে কেন? মেইলি বলে, আমার ব্যাপারে তোমাকে জানতে হবে না। লিনহান বলে, আমি কি কোনো ভুল করেছি যেটার জন্য তুমি আমার উপর রেগে আছো? মেইলি বলে, হ্যাঁ আমি তোমার উপর অনেক বেশি রেগে আছি। তুমি তো আসলে চিটারদের মধ্যে ওস্তাদ, তুমি একসাথে অনেকগুলো মেয়েকে ঠকাতে খুব ভালো পারো। এটা শুনে লিনহান বুঝতে পারে যে মেইলি আসলেই খুবই জেলাস ফিল করছে। লিনহান সেও তাড়াতাড়ি বেরিয়ে পড়ে মেইলির সঙ্গে দেখা করবে বলে। যাই হোক না কেন, মেইলি ওর উপর রেগে থাকুক এটা লিনহান একদমই চায় না, কারণ মেইলিকে লিনহান অনেক বেশি ভালোবেসে ফেলেছে, তাই আর কোনোভাবেই ও মেইলিকে হারাতে পারবে না। আর এইভাবে অবশেষে লিনহান মেইলির কাছে চলেই আসে, আর এত রাতে লিনহানকে দেখে মেইলি তো একদম অবাক। লিনহান বলে, মেইলি তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? এটা শুনে তো খুবই খুশি হয়ে যায় মেইলি, আর বলে, প্রথমে তো তুমি আমাকে বলেছিলে তুমি আমায় পছন্দ করো না। লিনহান তখন মেইলিকে একদম নিজের কাছে টেনে নেয় আর ওকে কিস করতে থাকে, এটা বুঝিয়ে দেওয়ার জন্য যে আসলে লিনহান ওকে খুব পছন্দ করে। মেইলি বলে, তুমি এখন এটা বলোনি যে তুমি আমাকে পছন্দ করো। লিনহান বলে, হ্যাঁ আমি পছন্দ করি, শুধু পছন্দ নয় আমি তোমায় ভালোবাসি। এটা শুনে মেইলি চাপটে জড়িয়ে ধরে ওকে আর কিস করতে থাকে খুব করে। আর এইভাবেই ওরা দুজন অনেকক্ষণ ধরেই রোম্যান্টিকভাবে কিস করতেই থাকে। রাতে বাড়ি ফিরে মেইলি এই কিস করার কথা ভাবলেই ভীষণ ব্লাশ করতে থাকে। পরের দিন মেইলি অফিসে চলে আসে, আর ও এতই ভালো মুডে আছে যে অফিসের এমপ্লয়ীদের সাথে তো দারুণ ভালোভাবে কথা বলে, যেটা দেখে সবাই ভীষণ অবাক হয়ে যায়। মেইলি হঠাৎ করে এত বদলে গেল কিভাবে? কারণ সবটাই লিনহানের ভালোবাসা পেয়ে। এরপর লিনহান যখন প্রজেক্টের ব্যাপারে মেইলিকে বলে, মেইলি তো তখন লিনহানকে কিস করতে খুব ইচ্ছা করে, কিন্তু অফিসে থাকার জন্য লিনহান মোটেই কিস করতে চায় না, যেটা দেখে মেইলির খুব রাগ হয়। সেদিন অফিস শেষ হয়ে গেলেও মেইলি তেমন পাত্তা দেয় না লিনহানকে, আর রাগ করেই লিনহানের সামনে থেকে চলে যায়। গাড়িতে করে ফেরার সময় মেইলি বলে, আমি রাগ করে চলে আসলাম, না আমাকে ফোন করছে না আমার মেসেজ। এই বিষয়ে আলোচনা করার জন্য মেইলি সাথে হানজিকে ফোন করে, কিন্তু হানজি ফোন ধরে না, কারণ ও তখন পেশেন্ট দেখছিল। তাই হানজির সঙ্গে দেখা করতে মেইলি সোজা হসপিটালে চলে আসে। এটা দেখে হানজি মোটেই খুশি হয় না। কিছুক্ষণ পরে লিনহান ঠিক এই একই হসপিটালে চলে আসে, আর ওর কাজিন ভাই লিনহাই ওকে বলে, এই হসপিটালটা নতুন হয়েছে, এখানে সমস্ত ডাক্তাররা ভীষণ সুন্দরী। লিনহান বলে, আসলে মেইলি না আমার ওপর রেগে আছে, কেন রেগে আছে বুঝতে পারছি না, তবে ওকে দেখে সবসময় না খুব আনহ্যাপি মনে হয়। লিনহাই তখন কৌশলে লিনহানের আইডি কার্ডটা নিয়ে নেয়, যে লিনহান সেজে ওর এক্স ওয়াইফ হানজির কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেয় যাতে ও হানজির সাথে দেখা করতে পারে। এদিকে অনেক পেশেন্ট দেখে হানজি অনেক টায়ার্ড হয়ে যায়, আর এখানেই মেইলিকে অপেক্ষা করতে বলে ও এই কেবিন থেকে বেরিয়ে যায়। আর মেইলি ওর বন্ধু হানজির চেয়ারে বসে পড়ে, কিন্তু ভুল করে একটা বোতামে কনুই দিয়ে চাপ লেগে যাওয়ায়
অ্যানাউন্স শুরু হয় যে লিনহানকে এক্সামিনেশন রুমে ডাকা হচ্ছে। এটা শুনে লিনহান তো খুব অবাক হয়ে যায়। তখনই এক নার্স এসে লিনহানকে ধরে নিয়ে এক্সামিনেশন রুমে নিয়ে যায়। রুমের ভেতরে মেইলিকে দেখে লিনহান খুব অবাক হয়ে যায়, আর মেইলিও তাই। হানজি আসলে সেক্সোলজিস্ট। এই জন্য মেইলি বলে, তোমার আবার কি সমস্যা? বেচারা লিনহান সে তো অনেক লজ্জায় পড়ে যায়। এদিকে লিনহানের সঙ্গে হানজেরই ধাক্কা লাগে, আর ব্যাস একে অপরের মুখ দেখা মানেই আবারও ঝামেলা শুরু হয়ে যায়। আর একে অপরকে অনেক অনেক গালাগালি করতে থাকে। দুজন দুজনকে দেখলে গালাগালি করবে, আবার দুজন দুজনকে ছাড়া থাকতেও পারে না। আর এভাবে দুজন ঝগড়া করতে করতে হানজির কেবিনে চলে আসে, আর চারজন এক জায়গায় হয়। ওখান থেকে বেরিয়ে লিনহান সমস্তটা খুলে বলে, আর মেইলি বুঝতে পারে যে না, লিনহানের ওই সব সমস্যা কিছু নেই। লিনহান বলে, আমি প্ল্যান করেছি তোমার সঙ্গে রোমান্টিক ডেটে যাব। যেটা শুনে মেইলি খুব খুশি হয়ে যায়। মেইলি বলে, তোমার সঙ্গে কাটানো মুহূর্তগুলোই আমার কাছে অনেক স্পেশাল। আর তারপরে ওরা দুজন আবারও ভীষণ রোমান্টিক্যালি একে অপরকে কিস করতে থাকে। ওরা দুজনে যখন একসঙ্গে আসছিল তখনই ওই ওদের সামনে এসে দাঁড়ায়, যাকে দেখে ওরা দুজনে খুব অবাক হয়ে যায়। ওই বলে, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কিন্তু লিনহান কিছুতেই ওর সঙ্গে কথা বলতে চায় না। ওই বলে, তুমি কি চাইছো আমি তোমার নতুন গার্লফ্রেন্ডের সামনে কথাটা বলি? লিনহান তখন মেইলিকে এখান থেকে যেতে বলে, যেটা শুনে মেইলি খুব অবাক হয়ে যায়। আর তারপরে লিনহানের কথা মতো ওখান থেকেও চলে যায়। ওই লিনহানকে নিয়ে চলে আসে ওরই বাড়িতে। এটাই সেই বাড়ি যেখানে ওরা দুজন মিলে একসঙ্গে থাকবে বলে ঠিক করেছিল। ওই সেই দিনগুলোর কথাই মনে করানোর চেষ্টা করে। লিনহান বলে, আমি এই ঘর ছেড়ে অনেকদিন আগেই বেরিয়ে গেছি। তখনই একটা পুতুল দেখে ওই বলে, তোমার এটার কথা মনে আছে? আমি নিজের হাতে অনেক কষ্ট করে ডিজাইন করে তোমার জন্য স্পেশালি এটা বানিয়েছিলাম। তখন আমরা দুজনেই অনেক অনেক গরিব ছিলাম। আমাদের দুজনের কাছে টাকা না থাকলেও ভালোবাসা অনেক অনেক ছিল। তোমার দেওয়া সেই ব্রেসলেটটা আমি এখনো হাতে রেখে দিয়েছি, যেটা তুমি চাকরি পাওয়ার পর প্রথম স্যালারি দিয়ে আমায় কিনে দিয়েছিলে। লিনহান, আমি যা করেছিলাম সব তোমার বড় ভাই সিংচেনের কথায়। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও আর সব কিছু ঠিক করে নাও। লিনহান বলে, যাকে ভালোবেসে আমি আমার গোটা পরিবারকে ছেড়ে দিয়েছিলাম, সে সামান্য কিছু টাকার বিনিময়ে আমাকেই ছেড়ে দিল। সেই রকম মানুষের কাছে আমি মরে গেলেও কখনো ফেরত আসবো না। আর হ্যাঁ, ভবিষ্যতে তুমি কখনো আমাকে পুরনো কথা মনে করানোর চেষ্টাও করো না, কারণ ওগুলো আমার কাছে ভালো নয়, খারাপ মেমোরি হয়ে গেছে। তোমার সঙ্গে ব্রেকআপটাকে আমি আমার খুব ভালো একটা কাজ বলে মনে করি। আমি এখন মেইলিকে নিয়ে খুব ভালো আছি আর ওর সাথেই ভালো থাকতে চাই, তাই আমার জীবনে বারবার ঢুকতে এসো না। কথাগুলো বলে লিনহান ওখান থেকে চলে যায়, আর ওই লিনহানের ওপর অনেক বেশি রেগে যায়। লিনহান যখন হেঁটে বাড়ি ফিরছিল তখন ফ্ল্যাশব্যাকে 3 বছর আগেকার ঘটনা দেখানো হয়। লিনহান মেইলিকে দেখেই ওই কোম্পানিতে জয়েন করেছিল। লিনহাই যখন জিজ্ঞাসা করে যে তুই এই মেয়েটাকে কি করে চিনিস, তখন লিনহান বলে, আমার খারাপ মুহূর্তে এই মেইলি আমার পাশে ছিল। এই জন্য মেইলির কোম্পানির খুব খারাপ অবস্থা চলছে, তাই আমি ওর পাশে থাকতে চাই। আর তারপরে অ্যাসিস্ট্যান্ট হয়ে ও কোম্পানিতে ঢুকে পড়ে। এই কথাগুলোই তখন মনে পড়ে যায় লিনহানের, আর তারপরে ও ভীষণ জোরে ছুটতে শুরু করে। অন্যদিকে মেইলি সে তো খুব চিন্তা করছে যে হঠাৎ করেই ওর এক্স গার্লফ্রেন্ড কেন আবারও লিনহানের জীবনে ফিরে আসছে। এসব ভেবে মেইলি ঘুমাতেই পারে না। মেইলি তখন লিনহানের সঙ্গে দেখা করবে বলে যখনই বাইরে বেরোয়, বাইরে এসে দেখতে পায় লিনহান অলরেডি ওখানে চলে এসেছে। লিনহান বলে, তোমাকে আমার অনেক কিছু বলার আছে। মেইলি তখন লিনহানের অনেক কাছে এসে ওকে কিস করতে শুরু করে, আর বুঝিয়ে দেয় যে মেইলি আসলে লিনহানকে অনেক বিশ্বাস করে, যেটা দেখে লিনহান অনেক খুশি হয়। পরের দিন সকাল হয়ে গেলে লিনহানকে ঘুমিয়ে থাকতে দেখা যায়, আর ও স্বপ্নের আকারে সেই 10 বছরকার সময় দেখতে পায়। সেদিন লিনহান সিংচেনের সঙ্গে অ্যামিউজমেন্ট পার্কে খেলতে বেরিয়েছিল। এই কালো জামা পরা বাচ্চাটা সিংচেন নয়, ও আসলে লিনহান। সেদিন লিনহানকে ইচ্ছে করে একা ফেলে সিংচেন ওখান থেকে চলে গিয়েছিল, কারণ সিংচেন ছোটবেলা থেকেই লিনহানকে একদম পছন্দ করতো না। এরপর লিনহান সেও হারিয়ে গিয়ে মেইলির সঙ্গে পরিচয় করে নেয়, আর ওরা দুজনে মজা করতে ফেরিজ হুইলে ওঠে। এদিকে মেইলি সিংচেনের সঙ্গে দেখা করে, আর সিংচেন তখন লিনহানের বদলে নিজেকেই দাবি করে যে ওই আসলে ওই ছেলেটা ছিল যার সঙ্গে মেইলি খুব সুন্দর সময় কাটিয়েছিল। কারণ সিংচেন নিচে দাঁড়িয়ে সমস্ত কিছুই দেখছিল, সেই জন্যই সব কিছু খুব ভালোভাবে বলতে পারে। সিংচেন তখন পুরো গল্পটাই লিনহানকে ভিলেন বানিয়ে দেয়, আর নিজেই লিনহান সেজে নেয় মেইলির কাছে। সিংচেন বলে সেদিন ওর ছোট ভাই ওকে একা রেখে চলে গিয়েছিল, আর নিচে দাঁড়িয়ে থেকে সব কিছু দেখছিল। এগুলো সিংচেন ইচ্ছে করে মিথ্যে বলে যাতে মেইলি লিনহানকে অনেক বেশি হেট করে।
আর ঠিক একই স্বপ্নে লিনহানেরও ঘুম ভেঙে যায়। লিনহানকে ওর বড় ভাই শিংচেন পুরো ভিলেন বানিয়ে দিচ্ছে। এদিকে শিংচেন তো সমস্ত সত্যিটা বলেছে, তবুও মেইলি শিংচেনের প্রতি তেমন কোনো অনুভূতি হচ্ছে না। শিংচেন তখন মেইলির হাত দুটো ধরে বলে, আমি তোমাকে অনেক বছর ধরে পছন্দ করি, সেই ছোটবেলা থেকে তোমাকে খুঁজে বেরিয়েছি, আর আবারও আমাদের দেখা হয়েছে। আসলে ভাগ্যই আমাদের দুজনকে এক করে দিয়েছে। এদিকে লিনহানের কাছে খবর চলে আসে যে মেইলি শিংচেনের সঙ্গে দেখা করেছে। এদিকে শিংচেন যখন মেইলির হাত ধরে ভীষণ টানাটানি শুরু করে, ঠিক সেই সময় ওখানে লিনহান চলে আসে। বলে, তুই মেইলির সঙ্গে এইসব করছিস? এখানে লিনহানকে দেখে খুব অবাক হয়ে যায় মেইলি। লিনহান মেইলিকে নিয়ে এখান থেকে চলে যেতে চায়, কিন্তু সেটা শিংচেন কিছুতেই মেনে নেয় না। শিংচেন তখন লিনহানকে খুব জোরে মারে, আর আবারও মারতে যাবে, তবে সেই সময় ওখানে মেইলি এসে শিংচেনকে খুব জোরে চড় মারে। এত গল্প বানিয়ে বলার পরও মেইলির হাতে সেই শিংচেনকে চড় খেতেই হলো। মেইলি বলে, ছোটবেলায় তুমি আমার সঙ্গে সময় কাটাও বা না কাটাও, আমি লিনহানকে ভালোবাসি। এরপর শিংচেনকে রেখে ওরা দুজন ওখান থেকে চলে যায়। শিংচেনের কোনো প্ল্যানই সাকসেসফুল হলো না। এরপর লিনহান মেইলিকে নিয়ে চলে আসে সেই অ্যামিউজমেন্ট পার্কে, যেখানে ছোটবেলায় ওদের প্রথম দেখা হয়েছিল। আর এখানে আসাতেই মেইলিকে সেই ক্যান্ডিটাই লিনহান কিনে দেয়, যেটা ছোটবেলায় দিয়েছিল। আর একসঙ্গে অ্যামিউজমেন্ট পার্কে অনেক অনেক মজা করে, যেমনটা ঠিক ছোটবেলায় করেছিল। সেদিন যেমন দুজনে একে অপরের খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিল, আজকে ওরা দুজনে একসঙ্গে লাভার হয়ে রয়েছে। ছোটবেলার মতোই এবার ওরা দুজন একসঙ্গে ফেরিস হুইলে উঠে পড়ে। তবে আজকে লিনহান একটু ভয় পাচ্ছে না, কারণ ওর সাথে রয়েছে মেইলি। আর ফেরিস হুইলে উঠে একে অপরকে কিস করলে সারা জীবন একসঙ্গে থাকা যায়, আর সেই জন্যই ওরা দুজন তখন একে অপরকে কিস করে। সেদিন রাতে মেইলির বাড়িতে ফিরে ওরা দুজনে তুমুল রোম্যান্স করে, মানে সবকিছুই করে। যে ব্যাপারটা ছিল অনেক অনেক বেশি রোম্যান্টিক। পরের দিন সকালে মেইলি সেই ছেলেটাকে অফিসে নিয়ে আসে, যাকে ইন্টারভিউতে মেইলির অনেক ভালো লেগেছিল। এই ছেলেটা হবে এখন মেইলির সেক্রেটারি, লিনহানেরও সেক্রেটারি। কিন্তু নতুন একটা হ্যান্ডসাম ছেলে এসেছে বলে লিনহান মোটেই খুশি নয়। অফিসে কাজ করতে করতে মেইলি যখন লিনহানের সঙ্গে ইশারা করে, লিনহানের তো খুবই রাগ হয় এসব দেখে। এখন যাই দরকার পড়ুক না কেন, লি নামের ওই ছেলেটাকেই মেইলি ডাকে। আর ওরা দুজন কাছাকাছি যখন কাজের ব্যাপারে কথা বলছিল, এসব তো লিনহান মোটেই সহ্য করতে পারে না। সেদিন রাত হয়ে গেলে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে লিনহান চলে আসে মেইলির বাড়িতে, আর এসে খুব ঝগড়া ঝামেলা করতে থাকে মেইলির সঙ্গে। মেইলিকে বলে, তুমি সবসময় আমাকে সেক্রেটারি লিন বলে কেন ডাকো? আমার কি নিজস্ব কোনো নাম নেই? মেইলি বলে, তোমাকে তো এটা ডাকতে ডাকতেই অভ্যেস হয়ে গেছে, যদিও তুমি আমার বয়ফ্রেন্ড। লিনহান বলে, তো আমি যদিও তোমার সেক্রেটারি হই, তাহলে তোমার এখন নতুন কাউকে কিসের দরকার? আমি কি তোমার সমস্ত প্রয়োজন মেটাতে এনাফ ছিলাম না? লিনহানকে এতটা জেলাসি হতে দেখে খুবই হাসি পায় মেইলির, আর মেইলিকে হাসতে দেখে লিনহান তো অবাক। মেইলি বলে, আমি প্রথম তোমাকে এতটা বেশি রাগ করতে দেখলাম, কারণ প্রথম থেকেই আমি তোমাকে সবসময় কুল হয়ে থাকতে দেখেছি। লিনহান বলে, তুমি কি আমার সঙ্গে মজা করছো? মেইলি বলে, আমি কি তোমার সঙ্গে মজা করতে পারি? তোমাকে তো আমি সেক্রেটারি লিন বলেই ডাকবো। এইটা শুনে লিনহান অনেক বেশি রেগে যায়, আর মেইলিকে কোলে তুলে একেবারে বেডরুমে নিয়ে চলে আসে। মেইলি বলে, তোমায় দেখে কিন্তু সত্যি মনে হচ্ছে তুমি রেগে গেছো। মেইলি লিনহানকে কিস করতে থাকে যাতে রাগটা একটু কমে, আর সত্যি সত্যি মেইলির থেকে কিস পেয়ে লিনহানের সব রাগ চলে যায়, আর ওরা দুজন অনেক অনেক রোম্যান্স করতে থাকে। পরের দিন সকাল হয়ে গেলে মেইলি চলে আসে লিনহানের মায়ের সঙ্গে দেখা করতে, কারণ লিনহানের মা মেইলিকে আলাদা করে ডেকে পাঠিয়েছে। লিনহানের মা বলে, তুমি লিনহানের সঙ্গে ব্রেকআপ করে ফেলো, কারণ আমাদের লিন গ্রুপের একমাত্র আশা ভরসা লিনহান, আর তুমি যদি ওকে সবসময় নিজের সেক্রেটারি বানিয়ে রাখো, তাহলে আমাদের কোম্পানিটাকে কিভাবে চালাবো? তাই তোমাদের দুজনকে ব্রেকআপ করতেই হবে। মেইলি বলে, কোম্পানি চালানোর জন্য ব্রেকআপ করার কি আছে? দুটো কোম্পানি এক হয়ে আমরা একসাথে কাজ করব। কিন্তু এটাতে রাজি হয় না লিনহানের মা। ঠিক তখনই ওপর থেকে শিংচেনকে খুব চিৎকার করতে দেখা যায়, আর সাথে ওকে অনেক ডক্টররা সামলাতে থাকে। আসলে শিংচেন ছোটবেলা থেকেই মানসিক রোগী, আর এই পুরো ব্যাপারটা শিংচেনের মা বাবা সবার থেকে গোপন করে, যাতে সবাই শিংচেনকে পাগল না বলে। আসলে লিনহানের মা মেইলিকে লিনহানের সঙ্গে ব্রেকআপ করতে বলেছে এই কারণে, কারণ লিনহানের মা জানতে পেরেছে শিংচেন মনে মনে এই মেইলিকে পছন্দ করে। এখন যদি লিনহান মেইলিকে বিয়ে করে, তাহলে সেটা শিংচেন সহ্য করতে পারবে না, কারণ ও তো অলরেডি পাগল। আর ঠিক এই জন্যই ব্রেকআপ করতে বলে, কিন্তু মেইলি লিনহানের মাকে সোজাসুজি বলে দেয় যে ও লিনহানের সঙ্গে ব্রেকআপ করবে না, কারণ ও লিনহানকে অনেক বেশি ভালোবাসে। তাছাড়া শিংচেন মানসিক রোগী, ওর চিকিৎসা করার প্রয়োজন।
সবকিছু সিংচেনের ইচ্ছে মতো হবে না। এই কথাগুলো বলে মেইলি ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে লিনহান সুটকেস নিয়ে চলে এসেছে মেইলির বাড়িতে, আর মেইলি এটা দেখে খুব অবাক হয়ে যায় যে লিনহান সুটকেস নিয়ে কেন এসেছে। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে লিনহান ওর মা বাবার কাছে মেইলির সঙ্গে থাকার ব্যাপারে কথা বলতে গেলে ওর মা বাবা তো এটা মেনে নেয় না। তাই লিনহান আবারও সিদ্ধান্ত নেয় যে আমি এই বাড়ি ছেড়েই চলে যাব। কিন্তু তখন লিনহানের মা বাবা বলে যে তোমাকে ছেড়ে আমরা একবার অনেক কষ্ট পেয়েছি, তাই তোমাকে ছাড়তে আমরা পারবো না। তুমি বরং মেইলির সঙ্গেই ভালো থাকো। আমরা ওয়ার্ল্ডের বেস্ট ডক্টরকে দেখাবো সিংচেনকে, যাতে সিংচেনকে আমরা তাড়াতাড়ি সুস্থ করতে পারি। আর এই সমস্ত কথা লিনহান তখন মেইলিকে জানায়। তো মেইলি ভীষণ খুশি যে লিনহানের মা বাবা ওদের সম্পর্কটাকে মেনে নিয়েছে। লিনহান বলে আমি ঠিক করেছি যে আমি তোমার সেক্রেটারি হওয়ার পাশাপাশি বাবার কোম্পানিটাকে সামলাবো, কারণ আমি তোমাকে ছাড়া এক সেকেন্ডও থাকতে পারবো না। এটা শুনে মেইলি খুব খুব খুশি হয়ে যায়। এবার থেকে ওরা দুজনে একসঙ্গে এই বাড়িতেই থাকবে, তার মানে অনেক সুন্দরভাবে থাকবে ওরা। এরপর দেখা যায় লিনহাই আর হানজি দুজন মিলে চলে এসেছে একটা বিয়ের কেনাকাটা করার দোকানে, কারণ ওরা দুজনে ফাইনালি ঠিক করেছে যে আবার ওরা বিয়ে করবে, কারণ ওদের দুজনের মধ্যে তো ডিভোর্স হয়ে গিয়েছিল। এদিকে ওরা তো একে অপরকে ছাড়া কিছুতেই থাকতে পারবে না, তাই আবারও বিয়ে করে নেবে, সেই জন্য কেনাকাটা করতেই এসেছে। সাথে করে আবার মেইলি আর লিনহানকেও নিয়ে এসেছে। তখনই মেইলি সেও একটা কনের পোশাক পরে ট্রাই করতে থাকে, আর ওকে এতটাই সুন্দর লাগছিল যে লিনহান ওর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। লিনহান তখন মেইলির সামনে চলে আসে আর হাঁটু গেড়ে একটা আংটি এগিয়ে দিয়ে বলে তুমি কি আমায় বিয়ে করবে? হঠাৎ করে এমন প্রপোজাল পেয়ে মেইলি সে তো একদম অবাক হয়ে যায়। লিনহান বলে আমি জানি প্রথম থেকে আমি তোমার কাছে অনেক কথা গোপন করেছি, তবে এরপর থেকে আমাদের দুজনের মধ্যে সিক্রেট বলার কিচ্ছু থাকবে না। এমন কথা শুনে মেইলি খুব খুশি হয়ে যায় আর বিয়ের জন্য রাজি হয়ে যায়। লিনহান মেইলির আঙুলে ওই আংটিটা পরিয়ে দেয়। ফাইনালি মেইলি আর লিনহান ওরাও বিয়ে করবে। ওদের দুজনকেও এক হতে দেখে ওদের বন্ধুরা খুব খুশি হয়ে যায়। এরপর দেখতে দেখতে সেই দিনটা চলেই আসে যেদিন হানজি আর লিনহাইয়ের বিয়ে, আর আজকে আবারও সেকেন্ডবার বিয়ে করার জন্য ওরা দুজনেই অনেক খুশি। আর ওদের বিয়েতে বেস্ট ম্যান হিসেবে লিনহান আর বেস্ট ব্রাইড হিসেবে মেইলি এসেছে। আর এভাবেই সবাইকে সাক্ষী রেখে ওদের দুজনের বিয়ে হয়ে যায়, আর ওদের দুজনের বাচ্চা কচ্ছপ সাক্ষী থাকে এই বিয়ের। সব শেষে দেখায় মেইলি আর লিনহান ওদের দুজনের বিয়ে হচ্ছে, আর সেখানে ওদের দুজনের পুরো পরিবার হাজির ছিল। ওদের দুজনের বিয়েতে সবাই ভীষণ ভীষণ খুশি, আর সাথে ওরা দুজন সব থেকে বেশি খুশি। আর এভাবেই সবাইকে সাক্ষী রেখে ওরা দুজন নিজেদের জীবনে নতুন একটা চ্যাপ্টার শুরু করে। আর সবশেষে বিয়ের রীতি অনুযায়ী একে অপরকে কিস করে। আর এভাবেই এরকম সুন্দর একটা কিউট সিন দেখানোর সাথে সাথে আজকে আমাদের এই সুন্দর মিষ্টি দুষ্টু রোম্যান্টিক গল্পটা শেষ হয়ে যায়। আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কিন্তু আজকের জন্য বাই, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে।